কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। পুলিশ অন্যতম সমাজ বন্ধু। সৎ, সাহসী এবং কর্তব্যপরায়ণ পুলিশেরাই পারে আমাদের সমাজকে বিপদমুক্ত করতে। আবার অনেক সময় পুলিশ যদি অসৎ হয় তখন সমাজে ভয়াবহতা নেমে আসে, সমাজ বিপদগ্রস্ত হয়। কাজেই সামাজিক মানুষের ভালো থাকাটা অনেকটাই আমাদের সৎ, সাহসী, কর্তব্যপরায়ণ পুলিশের উপরেই নির্ভর করে। এই বিষয়ে আজকে আমাদের সাফ কথার আলোচনায় ভারত টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য এবং অবসরপ্রাপ্ত আমাদের এক পুলিশ অফিসার, মাননীয় শ্রী অমিত পাল মহাশয়। অমিত দা, আপনাকে ভারত টিভিতে স্বাগত। ধন্যবাদ। তো আজকের আমরা আলোচনায় যাচ্ছি। আমরা জানি যে আপনি এসআই হিসেবে প্রথম জয়েন করেছিলেন পুলিশের চাকরিতে, এবং তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে পদোন্নতি হতে হতে আপনি ডিএসপি হয়েছেন। এই যে পুলিশের চাকরি, এটা তো অনেকটা ঝুঁকিপূর্ণ জব। তো আপনারা যে সময় এসআই চাকরিতে ঢুকেছিলেন, আর তো অন্যান্য ভালো চাকরি পেতে পারতেন, এই চাকরিতে কেন এলেন অমিতদা? চাকরিতে আসার কারণ হচ্ছে, প্রথমত ছিল বেকারত্ব, দ্বিতীয়ত হলো কিছু সেবামূলক কাজের জন্য। তো এসে মোটামুটি আপনি কি কি কাজ করতে পেরেছিলেন? দেখুন, এই ডিপার্টমেন্টটা এমনই ডিপার্টমেন্ট যেটা বৈচিত্র্যময় জীবন হয় আমাদের। ভালো ঘটনা ঘটে, খারাপ ঘটনা ঘটে। তার মধ্যে আমার যেটা মনে হয়েছে, নিজের চাকরির প্রথম জীবনটাতেই খুব ঝুঁকিপূর্ণ বলুন বা ভালো কাজ বলুন বা খারাপ কাজ বলুন, সেটা হচ্ছে যখন আমি প্রথম প্রফেশনাল হিসাবে জয়েন করি চাকুলিয়া থানায় 1988 সালের। কোথায় জয়েন করেছিলেন প্রথম? চাকুলিয়া থানাতে, অবিভক্ত দিনাজপুরের চাকুলিয়া থানাতে প্রথম প্রফেশনাল হিসাবে জয়েন করি 1987 সালের 14ই ডিসেম্বর। তারপরে 88 সালের প্রথম দিকেই চলে এলো পঞ্চায়েত ইলেকশন। সেই পঞ্চায়েত ইলেকশানে ডিউটি পড়লো। তা প্রথম দিন, ভোটের আগের দিন, যখন আমি এবং সিভিল সেক্টর অফিসার বুথ ভিজিটে যাচ্ছি দুজনে, তখন একটা মারাত্মক জিনিস চোখে পড়লো যে কত সিস্টেমেটিক ওয়েতে ভোট হয় রাতের অন্ধকারে। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম যে একজন ব্যালট পেপার ছিঁড়ছে, একজন ভাঁজ করছে, একজন ব্যালট বক্সে ঢোকাচ্ছে। তখন রাত্রি 1টা হবে। বুথটা এমনই একটা জায়গায় যেখানে আমরা আওয়াজ করলে হয়তো ফিরে আসতে পারতাম না। সিভিল সেক্টরের অফিসারের হাতটি ধরে নিয়ে আমি চলে এলাম মাঠের মধ্যে। আমি বললাম, আমরা কেউ কিছু দেখিনি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও কিছু জানাবেন না, কিন্তু জানালেই তখন আমাদের ওপর চাপ আসবে যে তোমরা কী অ্যাকশান নিয়েছো। যাই হোক, পরদিন ভোট হলো। ভোটেও খুব ঝামেলাপূর্ণ ভোট। পরের দিন থানাতে বসে আছি, চাকুলিয়া থানায়। তখন হঠাৎ করে দেখছি চাকুলিয়া হাটটা ভেঙে চলে আসছে থানার দিকে। সমস্ত মানুষ চলে আসছে? সমস্ত মানুষ। তখন খুব ইয়াং ছিলাম, দৌড়ে আমি একাই চলে এলাম। চলে যাওয়ার পর দেখলাম তখন ওখানে সিপিএম ফরওয়ার্ড ব্লকের একটা সংঘর্ষ। তখন জনৈক নেতা ফরওয়ার্ড ব্লকের একটি ছেলের বুকে গুলি মারল। ছেলেটি 5 মিনিটের মধ্যে আমার সামনে লাফাতে লাফাতে মারা গেল। এটা থানা প্রেমিসেসে গুলি চললো? না, হাটের মধ্যে। হাটের মধ্যে? আমি থানা থেকে দৌড়ে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আমি একা গেছিলাম বলে তখন কিছু করতে পারিনি। আচ্ছা। তারপরে আবার ব্যাক করে আসি, সমস্ত ফোর্স নিয়ে বড়কে নিয়ে যাই। যাই হোক, তাদের সকলকে অ্যারেস্ট করি এবং শুধু একজনকে মারা যেতে দেখলাম, আর একজনের দেখলাম চোয়ালটা উড়ে গেল গুলিতে। এই একটা বিভৎস দৃশ্য। তারপরে কোনো রকমে যাই হোক আসামিদের ধরা হলো। তখন মানুষজন আমাদের ওপর ব্রিক ব্যাটিং করছে। পুলিশকে আমাদেরকে মারার কোনো উদ্দেশ্য ছিল না। তখন তদানীন্তন এমএলএ সাহেবকে মারার জন্য রেড পাটকেল ছুটছিল। যাই হোক, কোনো রকমে আমরা
সেফলি তাকে নিয়ে আসতে পেরেছিলাম। এই একটা বিচিত্র ঘটনা আমার, মানে প্রথমে মানে একদম সার্ভিস প্রথম জীবনে। শুরুতে এরকম করেছিল। হ্যাঁ, আমরা দেখছি যে আপনারা যে সময় চাকরি করতেন সেই সময় কিন্তু ক্রাইম হতো, এবং ক্রাইম হওয়ার পরেও তখন কিন্তু এই আধুনিক টেকনোলজি, এখন যেরকম মোবাইল ট্যাগ করা, তারপরে অন্যভাবে কয়েদিদেরকে ধরা, এই টেকনোলজিগুলো ছিল না। কিন্তু তার মধ্যেও করে আপনারা কিভাবে এই আসামিদেরকে ধরতেন? তখন ছিল কি আমাদের ভালো সোর্স ছিল, গ্রামে গঞ্জে মানুষরা সাহায্য করতে এগিয়ে আসতো পুলিশকে। হ্যাঁ, কিছু সোর্সদের আমাদের টাকা পয়সা দিতে হতো, তার বিনিময়ে আমরা খবরাখবর পেতাম। তার জন্যই আমরা ক্রাইমগুলোকে ডিটেক্ট করতে সক্ষম হতাম। মানে মানুষের কাছ থেকে ইনফরমেশনটা পাওয়া যায়। মানুষের থেকেই ইনফরমেশন পেতাম। আচ্ছা, এখন কি সেই ইনফরমেশন সোর্সটাকে অনেকটা কমে গেছে মনে হচ্ছে? আপনি তো রিসেন্ট 2021 সালে বোধহয় অবসর নিয়েছেন, কিন্তু আপনার টার্মের লাস্টের দিকে সেই সোর্সগুলো একটু কমে গিয়েছিল। সোর্স ছিল, কিন্তু আমার মনে হয়েছে বা এখন মনে হয় পুলিশ অফিসাররা সেই সোর্সগুলোকে এনক্যাশ করে, যার জন্য সেরকম সোর্সের সংখ্যা কমে গেছে। আচ্ছা, আধুনিক টেকনোলজির সাহায্যেই এখন যা ক্রাইম, মানে সম্পূর্ণভাবে টেকনোলজি নির্ভর হয়ে পড়ছে। টেকনোলজি নির্ভর হয়েছে। তো এই টেকনোলজি নির্ভর হয়ে পড়াতে পুলিশের কি প্রচেষ্টা কোনো জায়গায় কি কমে যাচ্ছে? যে একটা যেটা আন্তরিক প্রচেষ্টা যে আমি এই কাজটা করব। হ্যাঁ, আমরা যেমন মাঠে ঘাটে দৌড়ে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে সমস্ত ক্রিমিনাল ধরতাম, খাটতে হতো, সোর্সের সঙ্গে কন্ট্যাক্ট করতে হতো, সেইটা মনে হয় কমে গেছে। কারণ এখন তো টাওয়ার লোকেশন দেখছে, ইন্টারসেপশনে আসছে, সেইভাবে ধরা হচ্ছে। একটা জিনিস আমাদের এখনো মনে পড়ে, সেটা হয়তো আপনার 1990 কি 91 সাল, যখন আপনি রায়গঞ্জে এলেন, এবং রায়গঞ্জে আসবার পর আপনি তখন আমাদের রায়গঞ্জ থানার আইসি সম্ভবত বিকাশ বিশ্বাস ছিলেন। আপনি বিকাশ বিশ্বাস এবং শ্যামল শাহ, এরা তিনজন মিলে যখন বন্দর এলাকার একটা জায়গায় রেড করতে গেলেন, তো সেই সময় আপনাদের পুলিশের জিপের উপর একটা বোম এসে পড়েছিল। কিভাবে সেখান থেকে বাঁচলেন? সেখান থেকে বাঁচলাম বলতে প্রথমে আমরা গলির মধ্যে যে ঢুকে পড়েছি, আমাদের গাড়ির মানে কি উদ্দেশ্যে, মানে গলিতে ঢুকেছিলেন কেন? ওই ক্রিমিনাল ধরতে। তখন আমাদের গাড়ির উপর বোম এসে পড়ে, তখন চারিদিকে অন্ধকার হয়ে যায়, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তখন তাড়াহুড়ো করে নেমে পড়লাম, নেমে পড়ে অন্ধকারের মধ্যে গুলিগোলা চালাতে হলো। তার ফলে আমরা আসামিও ধরতে পারলাম না, যারা বোমটা মারলো তাদেরও খুঁজে পেলাম। মানে আসামিরা এটাই টেন্ডেন্সি নিয়েছিল, একটা বোম ব্লাস্ট করলে অন্ধকার হয়ে যাবে, ওর মধ্যে ওরা পালিয়ে যাবে। সেটাই হয়েছিল, সেটাই ওরা চান্সটা, সুযোগটা নিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে যেটা সম্প্রতি মানুষ অনেক অসুবিধার ফেস হয়, অনেকে জানে না, যে থানায় গিয়ে অনেকে কমপ্লেন করে। কমপ্লেন মানে যে এফআইআর নয়, কমপ্লেন এবং মানে এফআইআর এবং অভিযোগ দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে, এটা মানুষ বোঝে না। এটা যদি একটু ব্যাখ্যা করে দেন যে এফআইআর মানে কীভাবে করতে হয় আর কমপ্লেন কীভাবে? এফআইআর ব্যাপারটা হচ্ছে যখনই কোনো ধর্তব্য অপরাধ হচ্ছে, আচ্ছা, সেইগুলোকেই তখন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে ট্রিট হয়। মানে স্পেসিফিক কোনো অপরাধ কেউ যদি করে সেটাকে ধর্তব্য অপরাধ, মানে কগনিজেবল অফেন্স। আর যেগুলো নন কগনিজেবল অফেন্স সেগুলোকে জেনারেল ডায়েরি করে রাখতে হয়, জিডি করে রাখতে হয়। তারপরে সেটা যদি এনকোয়ারি করতে হয়, ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে সেটা এনকোয়ারি করা যায় বা পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। আর জিডি থেকে কি কোনো সময় এফআইআর আসা যায়? জিডি থেকে এফআইআর আসা যায়। সেটা কিভাবে? জিডিটা এনকোয়ারি করতে গিয়ে যদি দেখে পুলিশ অফিসার যে এটা একটা কগনিজেবল অফেন্স ঘটে গেছে, তখন সে নিজেই একটা সুমোটো কেস করতে পারে। আচ্ছা, মানে পুলিশ এটা সুমোটো একটা কেস করে এফআইআর করে দেয়, করতে পারে। তো এই জিনিসগুলো অনেক সময় মানুষ জানে না। এটা নিয়ে কি পুলিশের উচিত যে মানুষের মধ্যে একটু সচেতনতা আনা, একটা অ্যাওয়ারনেস করা দরকার আছে? আরেকটা বিষয় আমরা দেখি যে এখন তো পুলিশের যে পোস্ট অনেক ভ্যাকেন্ট পড়ে আছে বিভিন্ন জায়গায়, গোটা রাজ্যে থানাগুলোতে পুলিশের সংখ্যা অনেক কম, এবং পুলিশ অফিসারদেরকে নির্ভর করতে হচ্ছে সিভিকদের উপরে, অনেক ক্ষেত্রেই সিভিকদেরকে নিয়ে কাজ করছে। তো পুলিশ হচ্ছে আমাদের ল ইমপ্লিমেন্টিং এজেন্সি। সেই পুলিশ ল ইমপ্লিমেন্টিং এজেন্সি যখন সিভিক নিয়ে কাজ করছে, যে সিভিকরা আইনের কিছুই জানে না, তখন কতটুকু আপনিও তো করেছেন, কতটুকু সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, আমরা যখন ছিলাম তখন সরাসরি সিভিক না, তখন ছিল না। পরবর্তীতে আপনাদের যারা জুনিয়র অফিসার ছিল তারা তো করেছে সিভিক কাজ, করেছে। আমরা শেষের দিকে সিভিক পেয়েছি, কিন্তু
তখনও আমাদের পুলিশের সংখ্যা বেশি ছিল। আচ্ছা। এখন যেমন কনস্টেবলের সংখ্যা খুবই নগণ্য, হুম সেই জায়গাগুলোকে পূরণ করতে হচ্ছে তাদের নিয়ে। হুম এই যে এত ঝুঁকি নিয়ে একটা অফিসার রাতে পেট্রোলিং করতে বেরোচ্ছে, সঙ্গে দেখি যে 2জন সিভিক, কোনো পুলিশ নেই। কখনো সখনো একটা পুলিশ থাকে একটা নন লেথেল ওয়েপন নিয়ে। তখন আমার মনে হয় তাদের চাকরিটা খুবই ঝুঁকিপূর্ণ। আচ্ছা। কারণ ডাকাত যখন ডাকাতি করবে বা দুই পক্ষে যখন লড়াই বাঁধবে, তখন তারা থাকে সশস্ত্র, পুলিশ থাকে নিরস্ত্র। সেই জন্য আমার মনে হয় পুলিশের চাকরির ঝুঁকিটা অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। আমরা আগে দেখতাম যে ডিআইবি আমাদের খুব অ্যাক্টিভ ছিল, গোটা রাজ্যে আমাদের ডিআইবি কিন্তু অ্যাক্টিভ ছিল এবং ডিআইবি অনেক খবরই পুলিশকে দিত, তাতে পুলিশের অনেক সময় ক্রাইমটাকে কন্ট্রোল করতে সুবিধা হতো। কিন্তু এখন আমরা অনেক সময় দেখছি যে ডিআইবি অনেক খবর পাচ্ছে না। যেরকম আপনি দেখেন, সাপোজ যে গত বছর আমাদের পাঞ্জিপাড়া থেকে যখন ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ কোর্টে একজন কয়েদিকে নিয়ে আসছে, তখন পাঞ্জিপাড়া থেকে পুলিশকে গুলি করে কয়েদি পালিয়ে গেল। হয়রাজ এই কয়েদি পরবর্তীতে দেখা গেল যে কোর্টেই তার কাছে আর্মস ট্রান্সফার হয়েছিল, অনেক কিছু হয়েছিল, এগুলো আলোচনায় আসলো। তাহলে এইটা কি ইন্টেলিজেন্সের কোনো অভাব ছিল না? ইন্টেলিজেন্সের অভাব বলতে সে কার সঙ্গে যোগাযোগ রাখছে একটা কয়েদি, কার সঙ্গে কথা বলছে, জেলখানায় যখন এই পুলিশ কোর্টে যখন ঢুকে যাচ্ছে, তখন সেটা কোর্ট পুলিশের আওতায় চলে গেল। কিন্তু কোর্ট পুলিশ তো কন্ট্রোল করে স্টেট পুলিশই তো। হ্যাঁ, স্টেট পুলিশই করে, কিন্তু সেখানে তো আর ডিআইবি সবসময় হাজির থাকে না। যার ফলে কখন ওই আর্মসটা এক্সচেঞ্জ হয়েছে ওটা স্ট্রেস করা যায় যায়নি সঠিকভাবে। তো এইটার থেকে শিক্ষা নিয়ে কি এটা বলা যায় না? আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ছিলাম তখন প্রত্যেকটা থানা এলাকাতে একটা করে সাব ইন্সপেক্টর ডিআইও থাকতো, তাদের সঙ্গে ওয়াচার থাকতো, হয় এএসআই নয় কনস্টেবল। এখন সেটাও নির্ভর করতে হচ্ছে সিভিকের উপর, কারণ সিভিকরা নন ট্রেন্ড, ওরা কোনো ট্রেনিং প্রাপ্ত নয় না। সেই জন্যে কিছুটা হলেও তো হ্যাম্পার হচ্ছে ডিআইবি ওরকে। তো সেই জন্য এই সমস্ত খবরাখবরগুলো সবসময় পৌঁছায় না। তাহলে এই রাজ্যে যে এত পুলিশের পোস্ট এখনো ভ্যাকেন্ট পড়ে আছে, এগুলো যদি অ্যাপয়েন্টমেন্ট না হয় তাহলে তো পুলিশের কাজের ক্ষেত্রে অনেক ক্ষতি হচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে, হ্যাঁ, এবং সেটা আলটিমেটলি সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে, হচ্ছে। আচ্ছা অমিত দা, আপনি তো অনেক দক্ষতার সাথে চাকরি করেছেন বিভিন্ন সময়, তো আপনার জীবনে, এই চাকরি জীবনে একটা অভিজ্ঞতার কথা বলেন তো, যে জিনিসটা মানে স্মরণ করলে আপনার মনে হয় যে একটা টেনশনও ছিল এবং আপনি একটা কাজ করেছেন এরকম। সেটা বলতে গেলে আমরা আমাদের আগে এলডাব্লিউই অপারেশনে লালগড়ে আচ্ছা মাঝে মাঝেই যেতে হতো। সেখানে চ্যাংশোল বলে একটা ক্যাম্প ছিল, সেখানে 100 জন আইআরবি ফোর্স ছিল, 10 জন অফিসার আর আমি একজন ইন্সপেক্টর। আচ্ছা, এই নিয়ে হচ্ছে একটা ক্যাম্পের স্ট্রেংথ 111 জন। 111। তো একদিন রাত্রিবেলা, এমনি দিনের বেলা যা হচ্ছে শান্ত, রাতের বেলা তো মানে এখানে বোম করছে ওখানে বোম করছে, আমরা টের পেতাম জঙ্গলে। একদিন রাত্রে খাওয়া দাওয়া করে সব পুরো ক্যাম্প শুয়ে পড়েছে, শুধু 6 জন সেন্ট্রি জেগে আছে 6টা সেন্ট্রি পোস্টে। আমি বাইরে বসে আছি, তখন হঠাৎ 100 গজের মধ্যে দেখা গেল একটা ল্যান্ডমাইন বাস্ট করলো। ল্যান্ডমাইন বাস্ট করলো, সাংঘাতিক ব্যাপার। ল্যান্ডমাইনটা বাস্ট করার সাথে সাথে তো 6টা সেন্ট্রি ফোর্স থেকে সাইরেন বেজে গেল, সমস্ত ফোর্স একদম অ্যালার্ট হয়ে গেল। তখন একজন ডিএসপি সাহেব ছিলেন, ডিএসপি অপারেশন, তিনি তখন আমাকে বলছেন যে ইন্সপেক্টরবাবু যত পারেন গুলি চালিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে। এসপি সাহেব ছিলেন তখন শ্রী মনোজ ভার্মা। মনোজ ভার্মা সাহেব আমাকে বললো অমিত কী হয়েছে? আমার স্যার এই হয়েছে। বলে গুলি চালিয়েছে না? না, আমার ক্যাম্পের উপর গুলি তো আসেনি, আমি সেই জন্য কোনো রকম গুলি চালাইনি, আমাদের ফোর্স অ্যালার্ট আছে, কোনো রকম অসুবিধা হলে অ্যাকশানে যাবে। তো যাই হোক, দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলেছে, যেটুকু পরে বুঝতে পেরেছি মাওবাদী ভার্সেস হারমাদ। তা আমাদের ক্যাম্পের উপর অ্যাটাক হয়নি, কিন্তু আমরা সেই রাতটা আমার খুব বিভীষিকাময় রাত। আচ্ছা, মানে একটা মাইন বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ, এবং সেটা কি মাওবাদীরাই করেছিল? মাওবাদীরাই করেছিল। আচ্ছা, তো সেখানে যে আপনারা ক্যাম্প করে থাকতেন, তো আপনাদের এই ঘটনার পর থেকে তো আরও বোধহয় রাতে একটু ভয় হতো, অ্যাক্টিভিটিস বেড়ে গেছিল। আর রাত্রিবেলা অ্যাকচুয়ালি আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না। আচ্ছা, সবসময় একটা আতঙ্ক, কখন
ক্যাম্প অ্যাটাক করবে, মানে বা সব কোথাও হবে। মানে দিন রাত সবসময় সতর্ক হয়ে থাকতে হতো। না, দিনের বেলা আমরা একটু ঘুমাতাম, আচ্ছা, মানে তো রাতের বেলা সজাগ থাকতো। হ্যাঁ, মানে আপনারা যখন ঘুমাতেন তখন অন্য শিফট আবার ডিউটি করতো নাকি? না, ওই একই একই। 6টা সেন্ট্রি ফোর্স ছিল, ওরা তো অ্যালার্ট থাকতোই সবসময়। না, এই মাওবাদী অধ্যুষিত এলাকাতে আপনার মানে ভয়টা কোন টাইম হতো? সন্ধ্যার পর থেকে কি? সন্ধ্যার পর থেকে। তো সন্ধ্যার পর থেকে আপনারা কীভাবে ডিউটিগুলো করতেন? তখন ওই সেন্ট্রি ফোর্সগুলো চালু থাকতো, ফোর্স থাকতো চারিদিক দিয়ে, বালির বস্তা, মানে স্পেশাল কোনো আর্মস টার্মস আপনাদের কাছে থাকতো? সেই হ্যাঁ, AK-47 সব থাকতো, AK-47 থাকতো, AK-47 ইনচার্জ, SLR, এগুলো থাকতো। এগুলো চালাবার জন্য কোনো স্পেশাল ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করতেন? ট্রেনিং বলতে যে যার নিজের তাগিদে শিখে নিয়েছে। আচ্ছা, নিজের ক্যাপাসিটিতে নিজেরা শিখে নিত কীভাবে হ্যাঁ। AK-47 চার্জ করতে হবে। IRB ফোর্স ছিল, ওরা তো ওয়েল ট্রেন্ড আর কি। এখন সম্প্রতি দেখা যাচ্ছে যে অনেক সময় পুলিশ যখন যাচ্ছে বিভিন্ন জায়গাতে রেড করতে, সাথে থাকছে সিভিক পুলিশ, যেটা আমরা আগেও আলোচনা করেছি। আগে পুলিশ রেড করতে গেলে তার সাথে 2-4 জন আর্মস টার্মস নিয়ে অন্তত NVF এই ধরনের পুলিশ থাকতো, কিন্তু এখন সিভিক নিয়ে যাচ্ছে এবং সিভিকের কাছে কিছুই থাকছে না, খালি হাতে যাচ্ছে। এই সময় করতে গিয়ে মানুষকে অনেক সময় রেড করতে গিয়ে পুলিশ অফিসারদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে মানুষের ভরসাটা অনেকটা কমেও যাচ্ছে পুলিশের উপর থেকে। এই ভরসাটা ফিরিয়ে আনবার জন্য কি কি করতে হবে বলে আপনার মনে হয়? কি কি জিনিস দরকার? ফিরিয়ে আনা তো খুবই মুশকিল, তার কারণ হচ্ছে এর জন্য দরকার পুলিশের রিক্রুটমেন্ট। আচ্ছা, তাও যে এখন পুলিশ সাহসিকতার সঙ্গে সমস্ত কাজকর্মগুলো করে যাচ্ছে, এটা পুলিশ অফিসারদের একটু সাধুবাদ দেওয়া উচিত। আচ্ছা, আমরা তো অনেক কনস্টেবল পেতাম, হোমগার্ড পেতাম, MVF পেতাম, কিন্তু এখনকার পুলিশ অফিসার কিন্তু অত পায় না। ওই সিভিক ভরসা, সিভিক ভরসা, সেই জন্যই ওদের ধন্যবাদ দিতে হয়। ওরা এখনও সাহসিকতার সঙ্গে কাজটা চালিয়ে যাচ্ছে। এবং যদি ওরা কোনো জায়গায় কোনো ক্রিমিনালদের দ্বারা অ্যাটাক হয়, কিছু করার নেই, কারণ সিভিক কিছু করতে পারবে না, তাকে প্রোটেকশন দিতে পারবে না। তো এটা একটা বড় ব্যাপার। তাও ক্রাইম তো অনেক কমে গেছে এখন, আগের মতো আমাদের সময়কার মতো ওরকম চুরি ডাকাতি তো নেই। না, ক্রাইমটা অনেকটা কমে গেছে। তার কারণ হয়তো এই যে এত ভিলেজ পুলিশ গ্রামে গ্রামে, এত সিভিক ভলেন্টিয়ার গ্রামে গ্রামে, তারা হয়তো তার কিছুটা হয়তো কন্ট্রোল করছে আর কি, যে ইনিশিয়াল স্টেজটা তারা কিছুটা দেখছে, মানে বড় কিছু হতে পারছে না। আচ্ছা অমিত দা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা ছাড়াও ওই ক্রাইম কমার ব্যাপারে আমরা দেখেছি যে এখন কিন্তু বড় বড় ক্রিমিনাল যাদেরকে অ্যারেস্ট করে কাস্টোডিয়াল ট্রায়াল হচ্ছে এবং কাস্টোডিয়াল ট্রায়াল হয়ে জাজমেন্ট হয়ে যাচ্ছে এবং কনভিকশন হয়ে যাচ্ছে। তো এইটা কি মানে আরেকটা দিক না, যে এদেরকে দেখে অন্য বড় ক্রাইম করতে একটু সতর্ক হয়ে যাচ্ছে? মানে আগে যেমন একটা কনভিকশন হতে 10 বছর 12 বছর 14 বছর লেগে যেত, কিন্তু এখন আমরা দেখছি তো 3 বছর 4 বছরের মধ্যে কনভিকশন হচ্ছে অনেক ক্ষেত্রে। এটা পুলিশ অফিসারদের কৃতিত্ব, তারা যথাসময়ে চার্জশিটটা দিয়ে দিচ্ছে তদন্ত শেষ করে, তার ফলে কাস্টোডি ট্রায়াল হয়ে যাচ্ছে। কিন্তু আগে কি স্ত্রীটা দিতে পারতো না কেন? আগে ইনভেস্টিগেশন হয়তো শেষ হতো না। কেন? তখন তো ম্যান পাওয়ার আরও ভালো ছিল, এখন তো ম্যান পাওয়ার বলতে ভালো ছিল, এখন তথ্য প্রযুক্তিটা অনেক উন্নত তো, যার ফলে আচ্ছা টেকনোলজিক্যাল দিকটার অ্যাডভান্টেজটা পুলিশটা পাচ্ছে সিডি তৈরির ক্ষেত্রে, এবং সেই জন্য তাড়াতাড়ি দিতে পারছে। আমরা আগে দেখতাম যে অনেক সময় যখন একটু ক্রাইম বেড়ে যেত, সেই সময় পাবলিক রিলেশন, পুলিশ কিন্তু পাবলিকের মাঝে নেমে আসতো, যে ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি, বিজনেস কমিউনিটি, এদেরকে নিয়ে পুলিশ সেমিনার করতো বিভিন্ন জায়গাতে এবং তাদেরকে বলতো যে যদি কোনো আপনারা ক্রাইমের সংবাদ পান সাথে সাথে পুলিশকে আপনারা একটু জানিয়ে দিন বা আমরা আপনাদের পাশে আছি। এই যে এই পাবলিক রিলেশন করে পুলিশ কিন্তু অনেকটা মানুষের মধ্যে নেমে যেত, আস্থা অর্জন করতো। সেটা সেগুলো হয়, সেটা কিন্তু এখন কিন্তু দেখতে পাই না, কম হয়। যেমন এই যে রাতে রায়গঞ্জের বিন্দলে কিছুদিন আগে হয়েছিল, আচ্ছা এসপি সাহেব নিজে সেটা করেছেন। এখন হয় না তা নয়, তবে পুলিশ পাবলিক রিলেশনটা আরও বাড়ানো দরকার, যাতে পুলিশ নির্ভয়ে আরও পুলিশের কাছে আসতে পারে, পুলিশের সঙ্গে খোলাখুলি কথা বলতে পারে, সত্যিকারের সংবাদটা দিতে পারে। পুলিশকে ভয় যাতে না পায়।
হ্যাঁ, অনেক সময় মানুষ ভয় পায় যে থানায় গেলে উল্টো আমাকে অ্যারেস্ট করে নেবে। হ্যাঁ, সেইটা ভীতিটা কমানো দরকার। সেই ভীতিটা কমানো দরকার। তো সেই তারপরে পুলিশ সোর্স যারা আছে তাদের কাছে আগে আস্থা অর্জন করতে হবে যে আমি এই খবরটা দিলে সেটা এক্সিকিউট হবে। আমি শুধু খবর দিয়ে যাব কিন্তু খবরটা অন্যরকমভাবে চলে যাবে। মানে আপনারা যখন ছিলেন তখন এদেরকে কীভাবে হ্যান্ডেল করতেন? তখন তো কোনো টেলিফোন যোগাযোগ বা মোবাইল কিছুই ছিল না। না, তখন আমরা ব্যক্তিগত সম্পর্কের দ্বারা তৈরি করতাম এটা। আর তখন অনেক পুলিশ ফ্রেন্ড এগিয়ে আসতো সাহায্য করার জন্য, যেটা এখন খুব অভাব। তারা নিজেদের ইন্টারেস্টেই হয়তো চলে আসলো যে স্যার অমুক জায়গায় এই হচ্ছে। এবং এই সোর্স তৈরি করার জন্য তো একটা খরচ হতো, সেটা কীভাবে করতেন? সেটা আমরা কিছু সোর্স মানি পেতাম এসপি স্যারের কাছ থেকে। আচ্ছা, সেখান থেকে সোর্স তৈরি করে তারপরে আপনারা ক্রাইমটাকে ডিটেক্ট করতেন। তো সেই ব্যাপারে এই সোর্সের দ্বারা অনেক কাজই, মানে যেরকম বড় বড় দু একটা কাজ বলতে পারবেন যেরকম সোর্স দ্বারা আপনার সোর্সের নামটা না বললেন, যে সোর্স দ্বারা আপনারা পেয়েছিলেন এরকম? সেরকম বলতে গেলে যখন আমি প্রথম ডিএসপি হলাম তখন ডিএসপি ডিএনটি দক্ষিণ দিনাজপুর জয়েন করার 3 দিন বাদেই ওখানকার 1 নম্বর অঞ্চলের উপপ্রধান মার্ডার হয়ে গেল। আচ্ছা, মার্ডার হয়ে যাওয়ার পর তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কে করলো। যাও বা নামটা জানা যাচ্ছে কিন্তু তার কোনো ট্রেস করতে পারছি না। আচ্ছা, তখন এসপি সাহেব সোর্স মানি দিয়ে দিলেন যে আমি কিছু যাই না, তোমরা যে করে হোক তোমরা এই আসামি ধরে দাও। তাই যাই হোক সোর্স লাগিয়ে উইদিন 3 days আমরা মালদা থেকে আসামি ধরে নিয়ে চলে এসেছিলাম। মানে সোর্সই আপনাকে সব কিছু সোর্স ডিটেলস পিকচার তৈরি করে দিল। সে যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা কিন্তু আসামিটাকে ধরতে পারতাম না। আচ্ছা, ঠিক আছে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে টোরে অন্যান্যদের ধরা হলো। যখন পুলিশ আসামি ধরতে যাচ্ছে তখন পুলিশকে তো একটা দৈহিক প্রচেষ্টা একটু ম্যাক্সিমাম রাখতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে পুলিশের কিন্তু সাম্প্রতিককালে দেখছি যে ফিজিক্যাল ফিটনেসের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু আমাদের কোনো পুলিশ স্টেশনে কিন্তু নেই। যে করছে অনেকে ব্যক্তিগতভাবে করছে, কেউ বাড়িতে জিম করছে ব্যক্তিগতভাবে করছে, কিন্তু সেই রকমভাবে রেগুলার পুলিশের যে একটা অ্যারেঞ্জমেন্ট এটা নেই কেন? সেটা তো এখন কি হয় বলতে পারবো না। আগে তো আমাদের মাঝে মাঝে প্যারেড হতো। আমরা আগে যেটা পড়েছি আমরা সাব ইন্সপেক্টর থাকাকালীন মাসে অন্তত 3-4 বার প্যারেড গ্রাউন্ডে ডাকা হতো। আপনাদের সময়? আমাদের সময় এটাকে আমরা মাস্টার প্যারেড বলি। মোটামুটি সপ্তাহে 1 দিন করে হতো। এখন সেগুলো হয়তো লোকের অভাবেই হোক বা যে কারণেই হোক অত সম্ভব হয়ে ওঠে না। কারণ মাস্টার প্যারেডে তো আর ওই ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দাঁড়াতে পারবে না, সব পুলিশ পার্সোনাল। সেটা যারা মনে করেন যে এসআই আছে তারাই প্রায়োরিটিতে যাবে সেখানে, মিনিমাম এসআই না, একদম কনস্টেবল থাকে। কনস্টেবল থেকে কনস্টেবল, হোমগার্ড, এনবিএফ। আচ্ছা আচ্ছা, সবাই অ্যাটেন্ড করতে পারছে। তো এখন এই মুহূর্তে এসে তো আমাদের তো মনে হয় যে যদি সোসাইটি যেহেতু এগিয়ে যাচ্ছে, পুলিশও এগিয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা থানাতে যদি একটা করে জিম থাকতো পুলিশের স্বাস্থ্য চর্চার জন্য, তাহলে বোধহয় একটু সুবিধা হতো। এটা যার যার নিজের ইচ্ছায় করে নিতে হবে। তার কারণ হচ্ছে পুলিশ থানায় যদি এরকম জিম থাকে, পুলিশের ম্যান পাওয়ার এত কমে গেছে, তারা যদি জিমে ব্যস্ত হয়ে পড়ে আচ্ছা, মানে কাজে হ্যাম্পার হবে। তোমার জিমের দিকে অ্যাটেনশনটা বেশি থাকবে। সেই জন্য আমার মনে হয় সে নিজে কীভাবে ফিট থাকবে তাকে বেছে নিতে হবে। কিন্তু যেটা আমরা দেখি যে সেন্ট্রাল ফোর্সগুলো তাদের কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, তাদের যে ক্যাম্পগুলো থাকে সেখানে কিন্তু না, শুধু ক্যাম্পগুলো না, তাদের যে ব্যাটালিয়নগুলো থাকে তারা কিন্তু মানে সেনাবাহিনী বলুন, অসামরিক দপ্তর বলুন, বিএসএফ, সিআরপিএফ, এভাবে যাবি, এরা কিন্তু সারা বছর ধরে অ্যাক্টিভিটিসের মধ্যে আছে। সবসময় তো আর যুদ্ধ হয় না, সবসময় তো ল অ্যান্ড অর্ডার হয়ে থাকে না। যারা ক্যাম্পে থাকলো তারা তো খাটতে শেষ হয়ে, মানে ফিল্ড ওয়ার্কটা তাদের কম থাকছে, কিন্তু ব্যাটালিয়নে যারা থাকছে তারা কিন্তু সারা বছর ধরে শারীরিক কসরত করছে, তাদের সেই সুযোগটা আছে। আচ্ছা, আপনি আপনার কাজের পিরিয়ডের মধ্যে যে সমস্ত এসপিদের কাছে আপনি কাজ করেছেন, তো সব থেকে ভালো এসপি আপনার চোখে কি, যার কাছে কাজ করে আপনি মজা পেয়েছেন?
আমার কাছে ভালো এসপিদের মধ্যে বেশ কয়েকজন আছেন, যেমন শ্রী বাণীব্রত বসু আইপিএস, খুব ভালো। হ্যাঁ, যিনি আমাদের জেলার প্রথম এসপি ছিলেন, আমাদের যে আমাদের নতুন জেলা দিনাজপুরের উত্তর দিনাজপুর জেলার প্রথম এসপি, বিদ্বান ব্যক্তি ছিলেন, খুব সুন্দর মানুষ, ভালো অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে সিবি মুরলীধরকে পেয়েছি, রাজ কানৌজিয়াকে পেয়েছি। তারপরে এখন যিনি পুলিশ কমিশনার আছেন কলকাতায়, মনোজ ভার্মা, উনিও খুব ভালো অফিসার ছিলেন। আচ্ছা, মনোজ ভার্মাকে কোথায় পেয়েছিলেন আপনি? মনোজ ভার্মাকে প্রথম পাই আমি পশ্চিম মেদিনীপুরে, যখন আমরা লালগড় অপারেশনে যেতাম। তারপরে উনি আমাদের জেলাতেই ছিলেন প্রথম, আমাদের জেলাতে প্রথম প্রফেশনাল আইপিএস ছিলেন। তারপরে ওনাকে পেয়েছি আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে, যখন আমি পোস্টিং ছিলাম তখন উনি কমিশনার সাহেব ছিলেন। খুব ভালো ঠান্ডা মাথার অফিসার, ঠান্ডা মাথায় কি করে চাকরি করতে হবে শিখতে হলে ওনার কাছে, এটা আমার মনে হয়েছে। মানে মনোজ ভার্মার কাছ থেকে আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতিকে কন্ট্রোল করার বিষয়টা, হ্যাঁ, খুব সুন্দর। এত সুন্দর ঠান্ডা মাথার লোক কম পাওয়া যায়। বাণীব্রত বসু সাহেবও কিন্তু খুব ঠান্ডা মাথার লোক, কিন্তু ভালো মানুষ ছিলেন, আমরা অফিসার ছিলেন। হ্যাঁ, আমরা শুনতে পাই যে বাণীব্রত বসু একটা ভালো পুলিশ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন রাজ্যের মধ্যে, খুব ভালো। এবং ওনার কাছ থেকে মোটামুটি বাণীব্রত বসুর কাছ থেকে কি কি জিনিস আপনারা শিখেছেন? মোটামুটি যে বাণীব্রত বসু সাহেবের কাছ থেকে শিখেছি কাজের আর্টটা। আচ্ছা, যেমন ধরুন আমরা কোনো সমস্যা নিয়ে গেছি, হয়তো ওনার সামনে একটা প্রেয়ার ফেলে দিয়েছি, উনি শুধু জিজ্ঞেস করেছেন কি আছে লেখা, আমাদের বলা শেষ হয়নি কিন্তু ওনার কিন্তু লেখা শেষ হয়ে গেছে, ড্রাফটিং করা, মানে কি কি লেখা শেষ। হ্যাঁ, ঠিক আছে, এরকম বিদ্বান ছিলেন উনি। তারপরে কখনো কারোর সঙ্গে হার্শ ব্যবহার করতেন না। আচ্ছা, খুব মিষ্টভাষী ছিলেন, অল্প কথা বলতেন, ভালো মানুষ ছিলেন। দেবেন্দ্র শুকুল? হ্যাঁ, দেবেন্দ্র শুকুলকে বোধহয় পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি, 5 বছর পেয়েছি। ঠিকই আছে, কাজ চলে গেছে। তবে যে কজনের নাম বললাম এরা আমার চাকরি জীবনের বেস্ট আইপিএস। তবে আপনার গোল্ডেন পিরিয়ড ছিল মনোজ ভার্মা নাকি? না, গোল্ডেন পিরিয়ড বলতে ছিল বিভূতিভূষণ ড্যাশ বলে একজন। বিবি ড্যাশ, বিবি ড্যাশ এলেন, ওই দেবেন্দ্র শুকুল চলে যাওয়ার পরে বিবি ড্যাশ জয়েন করলেন আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কাছেও কিন্তু আচ্ছা খুব ভালো ছিল। মানে উনি কাজ খুব পছন্দ করতেন এবং এসপি হিসেবে ভেরি অ্যাক্টিভ ছিলেন, প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ। আচ্ছা, তখন আপনি কোথায় ছিলেন যখন বিবি ড্যাশ? ইটাহার থানার ওসি ছিলাম। ইটাহারে বসেছিলেন তখন? তখন অনেক ঘটনা ঘটেছে, সেগুলো প্রচণ্ড হেল্প পেয়েছি ওনার কাছ থেকে। উনি না থাকলে হয়তো অত সহজভাবে আমি সব কিছু পার করতে পারতাম না। না, আমি দেখেছি আমরা যখন বিবি ড্যাশ এখানে ছিলেন, আমাদের রায়গঞ্জে একটা বড় ক্রাইম হতো, এবং তখন আমাদের চোখে পড়ে গিয়েছিল অনেক সময় উনি রিক্সা করে সাধারণ মানুষ হিসেবে ওই ক্রাইম জোনগুলোতে ঘুরতেন এবং মানুষের কাছ থেকে খবর নিতেন যে কোথায় কি হচ্ছে। একজন এসপি হিসেবে এই সমস্ত জায়গায় কিন্তু বিবি ড্যাশ নেমে যেতেন। আমি আসলে ওনার চেহারাটার মধ্যেই এমন একটা বৈচিত্র্য ছিল, উনি যদি এমনি ঘুরে বেড়ান রাস্তাতে কেউ বলবে না ডাইরেক্ট আইপিএস যাচ্ছে। মানে একটা স্পোর্টসম্যান টাইপের একটা এরকম একটা ছিল, খুব ছিমছিমে চেহারা, একটু স্পোর্টসম্যান টাইপের একটু। হ্যাঁ, চট করে কেউ এসপি হবে না, মানে যে কোনো খেলাধুলার মাঠের একটা মানুষ এখানে যাচ্ছে। তো এই বিষয়টা আপনারা মোটামুটি বিবি ড্যাশের কাজকে আপনাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, আর এই কাজ করতে গিয়ে তো আপনার কি কি মোটামুটি বিবি ড্যাশের সঙ্গে যে কাজ করেছেন, কি কি অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, মানে কি কি জিনিস ভালো লেগেছে? অভিজ্ঞতা সঞ্চয় বলতে বিবি ড্যাশ এমনই একটা মানুষ ছিলেন, উনি কোনো ইনসিডেন্টে কোথাও গেলে ঝট করে যে সিআই কে ডিএসপি খুঁজতেন না, উনি আগে সবার আগে খুঁজতেন ওসি কে আছে। আচ্ছা, তার কাছ থেকে আগে শুনবেন সব কিছু, তারপরে ওনার ইনস্ট্রাকশন হবে। তার কারণ একটা খুব বাজে প্রতিরাজে একটি মার্ডার হয়েছিল, নকশালের একটা গোষ্ঠী মার্ডার করেছিল একজনকে। তা ডলুদেব শর্মা কি এরকম? রাইট, হ্যাঁ। তা উনি খবর দেওয়ার পর যখন ফিরে এলে জিজ্ঞেস করলেন আমাকে এটা কি হয়েছে। আমি তখন বললাম যে নেচার অফ মার্ডার দেখে মনে হচ্ছে এটা নকশালদের কাজ। তখন উনি বললেন কেন এটা আপনার এরকম ধারণা হলো?
আমি নদিয়ার মানুষ ছিলাম, তো নদিয়াতে ওই পিরিয়ডটা আমি দেখেছি। আর যদি সত্যিই কিছু করে থাকে তাহলে আমি সকালের মধ্যে কিছু করবে, কিছু প্রমাণ পাবো, ওরা কিছু না কিছু ফেলে যাবে। তারপরে যাই হোক ওখানকার মানুষ ডিমান্ড করেছিল পুলিশ কুকুর, তারপরে যাই হোক পুলিশ কুকুর উনি ওখান থেকেই অ্যারেঞ্জ করলেন। তারপরে ডেড বডি আটকে রেখেছিলেন গ্রামবাসীরা, বলে আসামি না ধরা। এবার যাবো একটু বিরতিতে, ফিরছি বিরতির পর। সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। সাফ কথা। ফিরে এলাম বিরতির পর, শুরু করছি আবার সাফ কথা। হ্যাঁ অমিতা, ডলু দেব শর্মার যে মার্ডার প্রতিরামপুরে যেটা হয়েছিল, তারপরে সেই ক্রাইমটাকে আপনি ডিটেক্ট কিভাবে করলেন? এটা একটা আপনার বড় সাফল্য ছিল। হ্যাঁ, এইটা ব্যাপার হচ্ছে প্রতিরায় হাটের দিন আমি কালিয়াগঞ্জ সিআই সাহেবের অফিসে কিছু সরকারি কাজে গেছিলাম। তা আমি বাইরে কোথাও গেলে থানায় মাঝে মাঝে খোঁজ নিই যে থানার খবর কী। সেরকমই সন্ধ্যেবেলা থানায় ফোন করেছি, ফোন করে ডিউটি অফিসার বলছে যে স্যার যেখানেই থাকুন তাড়াতাড়ি চলে আসুন, প্রতিরাজ হাটে গুলিগোলা চলছে। বললাম কারা গুলিগোলা চালাচ্ছে? বলছে নকশালরা। আমরা কতজন মারা গেছে? তো বলছে কেউ মারা যায়নি। বললাম যে নকশালরা কি পাগল হয়ে গেল? গুলিগোলা চালাবে, কেউ মরবে না? বাকারও লাগলো না। হ্যাঁ, তখন আমি তাড়াতাড়ি করে সিআই সাহেবকে সঙ্গে করে নিয়ে চলে এলাম। দেখি ওখানে তখনকার কংগ্রেস নেতা সাধন সরকারকে একদম গলাটা কেটে দিয়েছে। মানে দেহটা রয়েছে দোকানের মধ্যে আর মাথাটা রয়েছে ঠিক দোকানের বাইরে। আর হাজার হাজার মানুষের ভিড়, নানান জনের নানান রকম দাবি। তারপরে এসপি স্যারকে খবর দিলাম, বিবি ড্যাশ স্যারকে। উনি ফিরে এলেন। উনি তখন আমাকে বললেন যে এটা কি, কে করতে পারে? আমি বললেন যে স্যার এই ঘটনা, আসামি ধরতে পারেন। ওদের ডিমান্ড ছিল আসামি না ধরা পর্যন্ত ওরা ডেড বডিও তুলতে দেবে না, এখান থেকে যাবে না। তখন আমার বডি আটকে রেখেছে, বডি আটকে রেখে দিয়েছে। তখন আমার কাছে খুব ভালো এফেক্টিভ দুটো অফিসার ছিল। তাদের দুজনকে বললাম তোমরা হরিরামপুর এলাকায় যাও, অমুক বাড়ি থেকে অমুকের ছেলেকে তুলে নিয়ে চলে এসো। তারা এত ঝুঁকি নিয়ে যে ওখান থেকে অত সুন্দরভাবে ধরে আনতে পারবে আমি ভাবতে পারিনি। এবং ওরা যখন ধরে নিয়ে আসছে, যারা মার্ডার করেছিল তারা কিন্তু একটা ধান মিলের মধ্যে ছিল। আচ্ছা, ওরা কিন্তু ওয়াচ করেছে। পরের দিন সকালবেলা আমি খবরটা পেলাম যে ওকে যে তুলে নিয়ে যাচ্ছে ওরা কিন্তু সব দেখেছে। তখন আমি চিন্তা করলাম তারা যদি অ্যাটাক করতো তাহলে তো ওদের আর বাঁচার উপায় ছিল না, কারণ রাস্তাঘাট ভালো না, তখন সব মাটির রাস্তা, ছোট্ট ইলিশ জিপ ছিল একটা মাত্র সম্বল। 4 জন পুলিশ নিয়ে গেছে, 2 জন অফিসার। তারা ঠিক তুলে নিয়ে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে 1 কিলোমিটার দূরে এসে গাড়িটা দাঁড় করিয়ে একজন হাঁটতে হাঁটতে এসে আমাকে খবর দিয়েছে স্যার ওকে অ্যারেস্ট করেছে। মানে তারা কত ইন্টেলিজেন্ট, ওইখানে আনলে কিন্তু লিঞ্চিং হয়ে যাবে। তারা 1 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে এসে আমাকে খবর দিয়েছে। মানে ওই স্পটে আনা যাবে না? স্পটে আনেনি তারা, হয়তো অনেকে হলে পরে কি ওইটা নিয়ে এই স্পটে চলে আসতো। আচ্ছা, তারপরে এসপি স্যারকে বললাম যে স্যার অ্যারেস্ট হয়েছে। এসপি স্যার বললেন কোথায় আছে? আমি 1 কিলোমিটার দূরে আছে। ওদের রওনা করে দিন, যখন থানার কাছাকাছি যাবে তখন বলবেন। তখন যাই হোক ওয়্যারলেসে খবর এলো, থানার কাছে চলে এসছে এটা চৌরাস্তায়। তখন এসপি স্যারকে বললাম যে স্যার সেফ ডিস্টেন্সে পৌঁছে গেছে। তখন এসপি স্যার তো খুব কম কথা বলতেন, ছোট্ট কথায় এমন দিলেন, তার ডেড বডি ছেড়ে দিল। ডেড বডি ছেড়ে দেওয়ার পর উনি বললেন যে তুমি ডেড বডিটা যা কাজকর্ম করার করে নিয়ে এসো, আমি থানায় বসছি। উনি থানায় চলে গেলেন, আমি ডেড বডি নিয়ে চলে এলাম। তার আগে ওরা পুলিশ কুকুরের ডিমান্ড করেছিল, উনি ওখান থেকেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করলেন, করে টোরে তারপর আমাকে জিজ্ঞেস করলেন তোমার কেন এরকম মনে হচ্ছে নকশালদের কাজ। তখন আমি বললাম যে ওরা যদি সত্যিকারে করে থাকে ওরা সমর্থন করে যাবে, কিন্তু তা সেই জিনিসই আমি করছি। তারপর যাই হোক বডি নিয়ে চলে গেলাম থানাতে যাওয়ার পর উনি মানে এরকম একটা সাহেব ছিলেন আমাকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলছে যে কালকে তোমার জন্য এই পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। আচ্ছা, তোমার এই পুলিশে হবে না আরও লাগবে? আমি বললাম যে না স্যার এতে হয়ে যাবে। বললো দেখো আমার কিন্তু পুলিশ আছে,
আমি দিতে পারবো না স্যার, আমি পারবো এটা। তখন বললেন, যাওয়ার সময় বললেন যে তুমি শুধু পুলিশ কুকুরটা এলে তুমি নিজে অ্যাটেন্ড করবে। হ্যাঁ ঠিক আছে। মাঝরাতে এলো পুলিশ কুকুর। না তখন পুলিশ কুকুরকে মালদা থেকে এলো না? না, শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে। আচ্ছা। তারপরে আসার পরে আমি তাদের সঙ্গে যেতে যেতে রাস্তার মাঝখানে 4টে পোস্টার পেলাম যে তারাই এটাকে ওকে মার্ডার করেছে। না সেটা কি মাওবাদী পোস্টার নাকি? না, তখন ওরা বিকেএফ নাম ছিল। আচ্ছা, বিপ্লবী কিশোর ফ্রন্ট। আচ্ছা, বিপ্লবী। হ্যাঁ। তখন পরদিন সকালবেলা সাহেবকে জানালাম যে স্যার আপনাকে যেটা বলেছিলাম সেটা কিন্তু আমি পেয়েছি। বলে কী পেয়েছো? আর ওরা যে মার্ডার করেছে সেই সমর্থনটা করে দিয়েছে। 4টে পোস্টার পেয়েছি। তখন উনি বললেন যে দেখো, লাইন অফ থিঙ্কিং তোমার ঠিক আছে, তুমি এবার নেমে পড়ো আসামি ধরতে। মানে এখন সেই লাইনে গিয়ে অ্যারেস্ট করা। তারপরে করলেন? তারপরে হ্যাঁ, আমরা হরিরামপুর এলাকার মধ্যে ঢুকে, মানে সরাসরি তো ওরকমভাবে অ্যারেস্ট করতে পারিনি, কারণ ওরা বাড়িতে থাকতো না। যখন ওদের বাড়িতে গিয়ে টর্চার করতাম, তারপরে কোনো একটা রাজনৈতিক দলের কেউ চলে এসেছিল, এসে বললো যে এরকম আর করেন না, আমরা দেখছি, তুলে দিচ্ছি আমরা। তারপরে আমরা যখন যেখানে রেড করতে যেতাম, এসপি সাহেবকে বললে এসপি স্যার প্রচুর ফোর্স দিয়ে দিতেন। আমরা হাঁটতে হাঁটতে হরিরামপুর দিকে চলে যেতাম, গিয়ে কখনো কখনো পেয়েছি, কখনো কখনো পাইনি। তারপর আসল যারা ছিল তাদের বিশেষ কোনো রাজনৈতিক দলের লোকরা আমাদের হাতে তুলে দিয়েছিল। এরা বলছে এরা আর করবে না, আপনাদের আইনগত দিক এবার আপনারা করুন। তারপর যাই হোক তদন্তে এগিয়ে গেলাম, এগিয়ে যেতে যেতে তারপর কেসটা চলে গেল সিআইডির কাছে। আচ্ছা, ওরাই তারপরে তদন্ত, তারপর সিআইডি তদন্ত। যাক, এই এতে হয়তো বিবি ড্যাশ সাহেব ছিলেন বলে কাজে অনেক সুবিধা হয়েছে কেসটার তদন্তে। আচ্ছা অমিত, যে কোনো ক্রাইম হলে, বড় ধরনের ক্রাইম হলে ক্রিমিনালদের ডিটেক্ট করার জন্য যেটা আলোচনা প্রসঙ্গে এসেছিল যে ক্রিমিনালরা কিছু তথ্য ছেড়ে যায়, তা আপনারা কিভাবে এগুলো ডিটেক্ট, মানে প্রথমে গিয়ে কি দেখেন বা কি খোঁজেন, এরকম যদি একটু বলেন আপনার অভিজ্ঞতা থেকে। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রথমত ওরা তো কিছু রেখে যাবেই, যেটা খালি চোখে দেখা যাবে না। আচ্ছা, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, মানে এই দুটো থাকবেই। ফিঙ্গার থাকবেই। কোনো ক্রাইম কেউ যদি করে যায় সেগুলো, ওগুলো তো থাকবে। ওগুলো অনেক সাইন্টিফিক ব্যাপার আছে, ওগুলো কালেক্ট করা সেই জন্য সম্ভব হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে ওখানে তার আগে প্রচুর মানুষজন ওই এলাকা দিয়ে ঘুরে টুরে যায়, মানে যার জন্যই কি কোনো ক্রাইম হলে সেই জায়গাটাকে আপনারা আগে বেঁধে দেন যেটা যাতে কম ঢোকে। হ্যাঁ, বিশেষ করে মার্ডার, রেপ এসব বলে ওটা কর্ডন করে দেওয়া হয়। এই ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার জন্য কি কি জিনিস আপনারা মোটামুটি আগে ফার্স্টে সার্চ করতেন? ফিঙ্গারপ্রিন্ট ওরকমভাবে আমরা তো স্যারের ওরকম অ্যাপারেটাস তো নেই, ওগুলো আনতে হলে সিআইডির থেকে আনতে হবে। না সেটা করতেন, কিন্তু যে জিনিসগুলোকে আপনারা কালেক্ট করতেন, ওরা হয়তো কিছু টুলস ফেলে গেল, আচ্ছা সেইগুলো কালেক্ট করতাম। হয়তো বা পায়ের স্যান্ডেল ছেড়ে গেল, সেটা নিয়ে আসতাম। আর এছাড়া আর কি কি জিনিসটা এরা ছেড়ে দেয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়? ওই দেখা যায় হয় জুতো, নয় একটা স্ক্রুড্রাইভার, নয় একটা হাসুয়া, নয় একটা হাতুড়ি, মানে সেই সোর্স ধরেই আপনারা ঠিক ক্রাইমটাকে ডিটেক্ট করে নিতেন। কেননা তাতে সেই সব জিনিসপত্র থেকেও বোঝা যায় মোড অফ ক্রাইমটা। আচ্ছা, এক একটা ক্রাইমের তো এক একটা ধরন আছে, মোড অফ ক্রাইম ওখান থেকে বোঝা যায়। কেউ হাতুড়ি দিয়ে তালা ভাঙে, কেউ কাটার দিয়ে তালা কাটে, তারপরে সেটাকে আপনারা ফলো আপ করতে করতে। আচ্ছা অমিত, আর একটা জিনিস যেটা সম্প্রতি পুলিশ তো সাইবার ক্রাইম নিয়েও কাজ করছে, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে সাইবার ক্রাইম পিএসও হয়ে গেছে। এই সাইবার ক্রাইমটা হওয়াতে পুলিশ, মানে কতটা পুলিশের সুবিধা হয়েছে? পুলিশের অনেকটাই সুবিধা হয়েছে। তার কারণ হচ্ছে মাঝে মাঝে শোনা যায় যে অমুকের অ্যাকাউন্ট থেকে এত টাকা চলে গেছে, সঙ্গে সঙ্গে যদি সে সাইবার ক্রাইমে গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে পারে, তারা সেই ফলো আপ অ্যাকশানটা খুব তাড়াতাড়ি করতে পারে। দেরি হয়ে গেলে অসুবিধা হয়। আচ্ছা, এমনও দেখা গেছে যে কারোর অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, খুব শীঘ্র সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছে, মুহূর্তের মধ্যে সেটা ব্লক করে দিয়েছে, কিন্তু দেরি হয়ে গেলে পরে টাকাটা তুলে নেয়। তারপর অনেক ব্যাংক ফ্রড আছে, সেগুলো। আচ্ছা, মানে এখন তো প্রতিনিয়ত ব্যাংক ফ্রড হচ্ছে, দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেই,
তারপরে আপনার মোবাইল হারিয়ে গেলে পুলিশ কিন্তু সেটা রিকভারি করতে পারছে, ট্র্যাকিং করে, হ্যাঁ ট্র্যাকিং করে সেটা IMEI করতে দিয়ে পাচ্ছে। হ্যাঁ, তো এইটা হওয়া থেকে সুবিধা হয়েছে মানুষ, অনেক সুবিধা হয়েছে। আর এই সাইবার ক্রাইমকে আরো ডেভেলপমেন্ট করতে গেলে কি করতে হবে সেরকম কিছু? এটা সায়েন্টিফিক্যালি করতে হবে, সায়েন্টিফিক মেথডে মোটামুটি যেতে হবে। তার জন্য দরকার পুলিশের অনেক প্রশিক্ষণ, অনেক প্রশিক্ষণ দরকার আছে, যেগুলো আমাদের সময় ছিল না। কিন্তু আরেকটা যেটা দরকার সেটা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস। মানুষ কিন্তু অনেকেই জানে না যে আমাদের জেলায় সাইবার ক্রাইম আছে। আমার অ্যাকাউন্ট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল, কিন্তু আমি জানি না যে আমি একটা সাইবার ক্রাইমে কমপ্লেন করলে সেই টাকাটা ফেরত পেয়ে যেতে পারি। অনেকেই জানে। হ্যাঁ, তো এইটা তো একটা বড় অ্যাওয়ারনেস দরকার আছে মনে হচ্ছে। এটা জনমানুষের মধ্যে একটু প্রচারের প্রয়োজন আছে যে সাইবার পিএসটা কোথায় আছে, সেখানকার নম্বর কত, বা এরকম ফ্রড হলে কি করবে, কার সাথে যোগাযোগ করবে, এটা পুলিশের একটা বোধহয় কর্মসূচি রাখা দরকার। এইরকম সচেতনতা শিবির তো আগে অনেক হতো, এখন হয়তো ম্যান পাওয়ার কম থাকার জন্য, কাজের চাপ বেড়ে যাওয়ার জন্য সম্ভব হয় না পুলিশের পক্ষে। পুলিশকে আরো বেশি মানুষের কাছে নেবার জন্য আপনি তো অনেক দিন ধরে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি একটু বলেন যে অল্প কথায়, যে পুলিশকে আরো বেশি মানুষের কাছে নেবার জন্য কি কি প্রস্তাব আপনি রাখতে পারেন, মানে আপনার কাছ থেকে কি কি প্রস্তাব যাচ্ছে? প্রথমত দরকার সচেতনতা শিবির, বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে প্রচার করে বস্ত্রদান, কম্বল দান, এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুলিশ পাবলিক। একটু ইন্টারাপ্ট করছি, এখন আমরা দেখছি পুলিশ কিন্তু রক্তদানও করছে, হ্যাঁ এগিয়ে আসছে শিবিরও, এবং এই জিনিসগুলো তো মোটামুটি সমাজের কাছে হতে যাচ্ছে। অবশ্যই যাচ্ছে, কারণ এখন রক্তের খুব অভাব হয়ে পড়েছে, যার জন্যই পুলিশকে এগিয়ে আসতে হয়েছে রক্তদান শিবির করে এই অভাবটা মেটাবার জন্য। তো এই কাজ কর্মসূচিগুলো পুলিশ নিলে পুলিশের মধ্যে যে গ্রহণযোগ্যতা আরো বেশি বাড়বে। হ্যাঁ বাড়বে, মাঝে তো এগুলো খুবই হতো, আমার মনে হয় এখন একটু ম্যান পাওয়ার কমের জন্য ওটা সম্ভব হয়ে উঠছে না, কিন্তু পুলিশ কিন্তু এগুলো করে থাকে, অনেক করেছে আমাদের সময়, আমরা করেছি, এখনো অনেক জায়গায় হয়। আমরা সবাই জানি যে পুলিশ আমাদের আপনার সবারই পরিবারের স্নেহ এবং ভালোবাসার মধ্য দিয়ে বেড়ে ওঠা মানুষ। এই মানুষেরাই তাদের নিজেদের ঘরকে পাহারা দেবার কাজে অঙ্গীকারবদ্ধ। নিজের কাজের ভুল ত্রুটি সরিয়ে রেখে আরও ভালোভাবে কাজ করে সমাজকে বিপদমুক্ত করবে, এই আশাই আমরা রাখবো আজকের আমাদের আলোচনার মধ্য দিয়ে। সময়ের অভাবে আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের সাফ কথার আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিত দা, আপনার মূল্যবান সময় ভারত টিভিকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ রইল, আপনাদের ভারত টিভিকে। সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।